নিতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না? এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি, একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি। বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না যখন এই গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে। আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করলো। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল। এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে যেভাবে ও সামনে এগোচ্ছিল সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম জোরে চিৎকার করে ওঠে আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি। আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদ দে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায় তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে
নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায় আর নিজের রাস্তা বদলে দেয় আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল, কিন্তু আরো একটা কথা ছিল যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে। কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো, এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়, আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারায় ও ঠিক করে দাঁড়াতে পারত। তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো, না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল, আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায়, আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো। আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো, আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছেলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো। এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে
আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো? দীপক নিজের জীবনে খুব সুখী ছিল। ও নিজের গ্রামের পুরনো বাড়িতে একাই থাকত আর কৃষিকাজ সামলাতো। জীবনটা ওর হিসেব মতোই কাটছিল। কিন্তু তখনই ওর গভীর সদমা লাগলো, এটা জেনে যে ওর জীবনে এখন আর কয়েকটা দিনই বেঁচে আছে। ওর একটা রোগ আছে যেটা 3rd স্টেজে পৌঁছে গেছে, আর এখন বলতে গেলে ওর কাছে আর 1 মাসই বেঁচে রয়েছে। একদিন সন্ধেবেলায় দীপক তার জমি থেকে বাড়ি ফিরছিল। তখনই ও কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। ওই মেয়েটা ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। আরে, কে তুমি? আর এত রাত্রে নির্জন জমিতে কি করছো? ওই অজানা মেয়েটা কাঁদতে কাঁদতে, আমার নাম মঞ্জু। আরে মালিক, এখন কি আর বলি, আমি গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি। আমার কিছু বুঝতে পারছি না যে আমি কি করি। কোনো জানা পরিচিত বা ভালো মানুষকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আজ তুমি পুরো রাত এই শুকনো জমিতে এইভাবেই কাঁদতে থাকবে? তাহলে এখন আর আর কি করব মালিক? এই অভাগীর ভাগ্যে এটাই লেখা আছে। দীপক মনে মনে ভেবে বলল, এমনিতেও একটা অবলা নারী, আমাকে ওর সাহায্য করা উচিত। আচ্ছা শোনো, আজ রাতের জন্য তুমি আমার বাড়ি চলো। আজকের রাত তুমি ওখানেই থেকে যেও, আর কাল ভোরে উঠে চলে যেও। হ্যাঁ, ঠিক আছে মালিক, যেমনটা আপনি বলবেন। দীপক মঞ্জুকে 1 রাতের জন্য জায়গা দিয়ে দেয়। পরের সকালে দীপক এক গভীর কিন্তু ক্লান্তিসহ রাত কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ও যখনই সামনে এগোয়, ও মঞ্জুকে আয়নার সামনে চুল আঁচড়াতে দেখতে পায়। তাকে দেখে কিছু সময়ের জন্য তো দীপক তার প্রতি মগ্ন হয়ে যায়। দীপক মনে মনে বিড়বিড় করল, আহ, এ তো কোনো অপ্সরার থেকে কম নয় রে। গত রাতে ঘুমটা ঢেকে রাখার জন্য ও তার চেহারাটা দেখতে পায়নি, কিন্তু এখন যখন ও তার সুন্দর চেহারাটা দেখল, তো তাকে পছন্দ করে বসল। মালিক, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আরে, এত তাড়াতাড়ি? চলো গরম গরম চা হয়ে যাক। দীপক চা তৈরি করে নিয়ে আসে। দীপকের পুরো ইচ্ছে ছিল যে ওর মনে মঞ্জুর জন্য কি চলছে সেটা বলে দেবে, কিন্তু ওর মধ্যে এত সাহস কোথায় ছিল? যাই হোক, দুজনে একসাথে চা খেলো, আর দীপক যেতে যেতে তাকে বলল, মঞ্জু, এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি, তাহলে তুমি আসা যাওয়া করো আমার সাথে দেখা করতে। হ্যাঁ অবশ্যই, এবার আমি আসি। এর 2 দিন পর হঠাৎ দীপক খুব অসুস্থ হয়ে পড়ল। ওর কারো সাহায্যের দরকার ছিল। ওর কেউই আপন বলে ছিল না, আর না ওর কোনো পরিবার বলে ছিল। কিন্তু তখনই ওর মঞ্জুর কথা মনে পড়ে যায়। যখনই ওর মাথায় মঞ্জুর নাম মনে পড়ে, তখনই দরজায় একটা বেল বাজল। দীপক আস্তে আর ক্লান্তিসহ আওয়াজে, দরজা খোলাই আছে, ভেতরে আসতে পারো। দরজার বাইরে মঞ্জু দাঁড়িয়েছিল। সেই সময় ঘড়িতে রাত 10টা বেজেছিল। আরে মঞ্জু, তুমি এখানে এত রাতে? আপনি আমাকে মনে করলেন আর আমি হাজির। চলুন এইসব বাদ দিন, আমি আপনাকে এক্ষুনি ঠিক করে দেব। না মঞ্জু, এখন তো ডাক্তারও বলে দিয়েছে আমাকে বাঁচানো যাবে না। এখন ব্যাস কয়েক সপ্তাহের মধ্যে আমি মরে যাব। আরে না, শুভ কথা বলুন। আমি বললাম তো,
শুধু আমাকে 2 দিন সময় দিন, আমি আপনাকে একেবারে সুস্থ করে দেব। সেই রাতে মঞ্জু দীপককে গরম পট্টি লাগিয়ে সেঁক দেয়, আর দীপকেরও কখন যে ঘুম ধরে গেল ও জানতেই পারল না। পরের দিন সকাল হলো, তখন মঞ্জু আগে থেকেই উঠে জেগেছিল আর দীপকের জন্য চা তৈরি করে নিয়ে আসলো। সেদিন পুরো দিন মঞ্জু দীপকের পুরো জোর লাগিয়ে দেখাশোনা করছিল আর কিছু হার্বাল ওষুধও দিল। আজকের রাতে দুজনে একই বিছানায় বিশ্রাম করছিল। দীপক নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারেনি আর গিয়ে মঞ্জুকে জড়িয়ে ধরল। মঞ্জুও যেন দীপকের সাথে খুব বেশি শান্তি পাচ্ছিল। দুজনে সেই রাতে খুব ইন্টিমেট হলো, একদম স্বামী স্ত্রীর মতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার যে সে বিবাহিত ছিল না। মঞ্জুও দীপকের প্রেমে পাগল ছিল, সেও নিজেকে থামাতে পারেনি। পরের দিনে যখন দীপকের ঘুম ভাঙল, তখন ওর খুবই ভালো অনুভব হচ্ছিল। ওর কোনো রকম জ্বর, যন্ত্রণা বা অসুস্থতার সংকেত একদম দেখতে পাওয়া যাচ্ছিল না। ও মঞ্জুকে ডাক দিতে শুরু করলো, কিন্তু মঞ্জুকে ও গোটা ঘরে কোথাও দেখতে পেল না। ও ভাবল যে লজ্জা পেয়ে চলে গেছে হয়তো, আবার অবশ্যই আসবে। কিন্তু সে নিজের দেওয়া কথা পুরো করেছে, যেটা সে বলেছিল যে সে দীপককে মাত্র 2 দিনের মধ্যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। ও নিজের ডাক্তারের সঙ্গে দেখা করলো, আর এইবারে ওর হেলথ রিপোর্ট খুবই ভালো ছিল, ও একদম সেফ ছিল। এখন ও সেই মেয়েটার খোঁজ করতে লাগলো, কিন্তু সেই মেয়েটাকে মানে মঞ্জুকে ও কোথাও দেখতে পেল না। আজও এটা একটা গভীর রহস্য যে আসলে সেই মেয়েটা দীপকের কে ছিল, যে ওকে জীবন দিয়েছিল কিন্তু তারপর উধাও হয়ে গেল। কোথাও সে কেউ প্রেমে পড়া ডাইনি ছিল না তো?